হেঁটে নিস নেমেছিলাম কটা বাজে 9টা 8, 8:55 ছেড়ে দিয়েছি, 5 মিনিট নেমেছিলাম। চল শুরু করছি। চলো 13 নম্বর থেকে আমরা কি দেখছি দেখো। এখানে এই যে সূত্রটা এখানে আমরা দেখছি এ ওই, বাকিরা শুনতে পাচ্ছ? বলছিলাম যে আগের দিন 11 নাম্বার পর্যন্ত হয়েছিল। ওকে ওকে, তাহলে 12 থেকে পড়াচ্ছি। আচ্ছা শোনা যাচ্ছে কিনা আমাকে কেউ একটা রেসপন্স করো তো। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। Yes, ma'am. তাহলে যে শুনতে পাচ্ছ না তুমিও একবার লেফট নিয়ে জয়েন হও। আমি বলে দিয়েছিলাম যে ইন্ডিয়াতে থাকি তো হচ্ছে টিভি রিমোট কাজ না করলে রিমোটে একটা ধাক্কা দিলে, এসি রিমোট কাজ না করলে এসি রিমোটে ধাক্কা দিলে ঠিক আছে সব ঠিক হয়ে যায়। আর নেটওয়ার্ক কাজ না করলে একবার কেটে দিলে আবার রিজয়েন করলে ঠিক হয়। চলো 12 নম্বরে আমরা কি দেখছি, রিকারের পর রিকার ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি যদি থাকে তাহলে রির স্থানে র হয় এবং তা র ফলা রূপে পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন ধরো পিতৃযুক্ত অনুমতি, আমরা কি বলছি পিত্রনুমতি। পিতৃযুক্ত অর্থে আমরা কি বলছি পিত্রার্থে, তাই না? ঠিক পরেরটাতে দেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। পরেরটাতে দেখো এ ওই ও ও, আমরা সকলেই জানি। তো এই স্বরগুলোর পর যদি এ এবং ওই এর স্থানে কি অয় এবং আয়, দেখো দুটো শব্দ আমি এখানে লিখেছি যেটাকে আমরা বলছি অয় এবং আয়। আর ও এবং ও এর স্থানে যদি অব এবং আপ থাকে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু 13 দাগটা, তাহলে কি হবে? তার জন্য আমরা এখানে কিন্তু বেশ কয়েকটি সূত্র লক্ষ্য করছি। একদম প্রথমটা আমরা দেখছি এ প্লাস অ এর সূত্র, যেখানে আমরা দেখছি এ প্লাস অ ইকুয়াল টু আয়ু, সেই সঙ্গে সঙ্গে অ যোগ হচ্ছে, যেমন নে যুক্ত অন, নের পরে এ রয়েছে প্লাস অ এর অন, তাহলে কি হচ্ছে নয়ন, নয়ন, ঠিক আছে নয়ন। সে যুক্ত অন কি হচ্ছে শয়ন। এই যে নে যুক্ত অন নয়ন আর সে যুক্ত অন শয়ন, ঠিক আছে মোটামুটি ভীষণ গুরুত্বপূর্ণ বললেও কিন্তু আমি মানে ভুল বলবো এই সন্ধি দুটো, এবং সেই সঙ্গে সঙ্গে এদের নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু এইটা, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু এইটা, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই জায়গাটা। প্রায়শই কম্পিটিটিভ এক্সামে কিন্তু তুমি এই জায়গাটা দেখতে পাবে, নে যুক্ত অন সমান কি, বা নয়নের সন্ধি বিচ্ছেদ কি, বা নয়নের সন্ধি বিচ্ছেদ কোন সূত্রের মধ্যে পড়ছে, তখন আমাদের কিটা বলতে হবে না। আমরা শুধু ওইটা বললে কিন্তু আমাদের মনে রাখলে হবে না, এ যুক্ত অ সমান অয়ু প্লাস অ, পুরোটা বলতে হবে যে এ ওই ও ঔকারের পর এ ওই স্থানে যথাক্রমে অয় আয় এবং ও ও এর স্থানে যথাক্রমে অব এবং আপ, এইটা যখন হচ্ছে। আর কি দেখছি আমরা, ওই এবং অ সমান সমান আয় যুক্ত অ, যেমন নই যুক্ত অক নায়ক, গই যুক্ত অক গায়ক। সেম ভাবে ও যুক্ত অ অব যুক্ত অ, যেমন পো যুক্ত অন পবন, লো যুক্ত অন লবণ। দেখো ও যুক্ত অ কি হচ্ছে অব। আমি আর পরেগুলো অব টপারম করে লিখি না, আমি যোগ বলে লিখে দিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবং শুধু আমি না, এটা যারা
বিভিন্ন ব্যাকরণ, বড় বড় ব্যাকরণ বই লেখেন বামনদেব চক্রবর্তী বা এরা এরা এমনই এরম করেই লিখেছে, মানে এটা আমার নিজস্ব সৃষ্টি নয়। তাহলে এখানে আমরা কি দেখছি, প যুক্ত অক, পাবক, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর এনি টাইপস অফ কম্পিটিটিভ এক্সাম। প যুক্ত অক, পাবক। তাহলে এই যে পাবক সন্ধি বিচ্ছেদ কোন নিয়মের উপর দাঁড়িয়ে রয়েছে? সেম, এ ওই ও ঔকারের পর এ ওই স্থানে যথাক্রমে কি কি আসছে? অয় আয়, এবং ও স্থানে যথাক্রমে অব আব হচ্ছে। ও যুক্ত আ সমান সমান অব আ, বা অবাও হতে পারে। এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি যে ওই গো যুক্ত আদি, গবাদি, হ্যাঁ, ঠিক তেমন ভাবে ও যুক্ত এ, অব এ, গো যুক্ত এ শোনা, গবে শোনা প্রায়শই আসে। গো যুক্ত এ শোনা, গবেষণা। ম্যাম, ও যুক্ত এ সমান সমান বিসর্গ অব দেওয়া আছে, বিসর্গটা কি হবে? না, বিসর্গ না, ওটা আমার স্পেস পড়ে গেছে, মানে কোলন কোলন পড়ে গেছে, বিসর্গ নয় ওটা। আচ্ছা আচ্ছা। নেক্সট কি, ও যুক্ত ই কি হচ্ছে? অব ই, যেমন প যুক্ত ইত্র, পবিত্র। নেক্সট দেখো, ও ও ও এর পরে ও যুক্ত ই, সেম আব ই, যেমন নৌ যুক্ত ইক, নাবিক। ও যুক্ত ই, আব উ, যেমন ভৌ যুক্ত উক, ভাবু। তাহলে এমন কিছু কিন্তু কঠিন না, শুধু একটু মাথায় রেখে দিলেই কিন্তু চলবে, ঠিক আছে? দেখো, স্বরধ্বনির বিভিন্ন গুরুত্বপূর্ণ উদাহরণ আমি নিচে লিখে দিয়েছি, যেগুলো আমার মোটামুটি একটু তুলনামূলক গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসে, ঠিক আছে, সেগুলো এখান থেকেই আসে। তোমরা আশা করি নোটস পেয়েছো, দেখেছো, ঠিক আছে? তো এখানে আমরা কি দেখছি দেখো, বিন্ধা যুক্ত অচল, বিন্ধ্যাচল। বলতো এটা কোন নিয়মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? মেসেজ বক্সে লিখো প্লিজ, প্রত্যয় যুক্ত অ। মেসেজ বক্সে লিখো প্লিজ। আচ্ছা। সকলে একটু চেষ্টা করো, বিন্ধা যুক্ত অচল, বিন্ধ্যাচল। অযুক্ত অ সমান আ, এই মনে হচ্ছে ম্যাডাম। একটু মেসেজ বক্সে চেষ্টা করো, সকলেই চেষ্টা করো। ম্যাম, এটা তো বিন্ধ। হুম, বিন্ধই তো বললাম। হ্যাঁ, ম্যাডাম, জফলা আছে একটু মেসেজ বক্সে লেখো বাবা। মেসেজ অপশনটা আসছে না ম্যাডাম। অযুক্ত অ সমান আ, এই নিয়ম। চলো দেখি কে কে লিখেছো, দেখি। গুড।
আমরা একটা নিয়মে ম্যাম বলেছি, কারো ভিডিও অন করা আছে। হ্যাঁ কারোর একটা ভিডিও অন করা আছে, করো। দেখো আমি একটা নিয়ম বলেছিলাম, একটু মনে করো। না বাবা, গোপী দাস ও কোথা থেকে আসছে? বিন্ধ লেখা রয়েছে ওখানে, ওখানে কি বিন্ধ লেখা আছে? তুমি উচ্চারণ করো, বিন্ধ যুক্ত অচল। অ অ আসছে। আমি একটা নিয়মে বলেছিলাম, দেখো মনে পড়ছে, যে অকার কিংবা আকারের পর যদি অকার কিংবা আকার থাকে তাহলে উভয়ে মিলে কি হবে? আকার হবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তুমি যদি বিশ্লেষণ করো তাহলে বিন্ধ, বিন্ধর কি হচ্ছে? অবভিয়াসলি তোমরা অনেকেই ঠিক বলেছো, অ হচ্ছে, সঙ্গে অচলের অ সমান সমান কি হচ্ছে? অবভিয়াসলি অ প্লাস অ, সূত্র অনুযায়ী আ। ঠিক আছে, চলো নেক্সট দেখো, মোহযুক্ত অন্ধ কি হচ্ছে বলো তো? মোহযুক্ত অন্ধ মেসেজ বক্সে লিখো। হুম, ছেলে যুক্ত আমি কি হচ্ছে? ছেলে যুক্ত আমি কি হচ্ছে? ছেলে যুক্ত আমি, ওটা তো সেম হচ্ছে না? দেখো এটা কোন সূত্র আমরা প্রয়োগ করেছিলাম? দেখো, একারের পর ছেলে যুক্ত আমিতে বলছি, হ্যাঁ, আকার থাকলে সাধারণত আকার লোপ পায় এবং পূর্ব পদের একার কিন্তু বজায় থাকে। কি বলেছিলাম? একারের পর আকার থাকলে কি হয়? আকার লোপ পায় এবং পূর্ব পদের একার বজায় থাকে। ছেলের এ, আমির আ, তাহলে এখানে আ ধ্বনিটি কিন্তু লোপ পেয়েছে, লোপ পেয়ে এ ধ্বনিটি কিন্তু পূর্ব পদের সঙ্গে বজায় রয়েছে, হচ্ছে ছেলে মি। আমি আর সূত্রে যাচ্ছি না, তোমরা সকলেই বুঝতে পারছো মোটামুটি, যারা একেবারে মন দিয়ে ক্লাস করেছো প্রত্যেকেই বুঝতে পারছো। তাহলে ছেলে যুক্ত আমি ছেলেমি, রত্ন যুক্ত আকর রত্নাকর, অর্ধ যুক্ত এক অর্ধেক, ঠিক আছে, পরিযুক্ত আলোচনা পর্যালোচনা, গোড়া যুক্ত আমি গোড়ামি, অতিযুক্ত অন্ত অত্যন্ত, মসি যুক্ত আধার মস্যাধার, গোলা যুক্ত আন্দাজ গোলন্দাজ, দিন যুক্ত এক দৈনিক, মেয়ে যুক্ত অলি, হ্যাঁ মেয়েলি, বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়, পিতৃযুক্ত আলয় পিত্রালয়, পরিযুক্ত ইচ্ছা পরীক্ষা, এত যুক্ত এক ম্যাম এতেক। ম্যাম গোলান্দাজ। গোলা যুক্ত ম্যাম আন্দাজ গোলন্দাজ, হ্যাঁ তাই কি? হ্যাঁ ম্যাম গোলান্দাজ, তাহলে গোলাযুক্ত, এটা তো গোলও গোলও করতে পারি, গোলযুক্ত অন্দাজ বা গোলাযুক্ত আন্দাজ। ওটা আমরা কিভাবে বুঝবো যে এটা অ হবে না আ হবে? ওইখানটাই বেশি গন্ডগোল হয়ে যায়। এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটা আগের ক্লাসেও কোথায় কেউ একজন বলেছিল যে এটা এখান এই এই যে যখন সন্ধি তোমার এ দিয়ে দেবে, অপশন দিয়ে দেবে, তখন আরো গুলিয়ে যাবে। ঠিক আছে, অনেক বইতে গোলাযুক্ত আন্দাজও লেখা থাকে, জানো তো, মজার বিষয়। কিন্তু তার জন্য আমি তোমাদেরকে একটুখানি বলি যে একটু অথেন্টিক বই আমরা ফলো করব। এটা কিন্তু গোলাযুক্ত আন্দাজ কখনোই হবে না, ঠিক আছে? অনেক বই তোমরা লক্ষ্য করে দেখো যে গোলাযুক্ত আন্দাজ লেখা থাকে, কিন্তু এটা কিন্তু গোলাযুক্ত অন্দাজ হবে। তো তুমি যেটা বলছো তার প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই।
ম্যাডাম গোলা যুক্ত আন্দাজ এটা কোন সূত্র ম্যাম আমরা যেগুলো প্র্যাকটিস করি সেগুলো তো পড়ে না, না অন্যরকম পড়ে, কি পড়ে কেউ জানে না। আমি তো বলছি এর বাইরে পড়বে না, যেগুলো দিয়েছি। চলো দেখো, এটা আমরা একটু সূত্রটা, তোমরা অনেকে বলছো যে কোন সূত্র ইউজ করা হয়েছে। দেখো এখানে এই যে জায়গাটায়, এখানে আমাদের যে নিয়মটা বেসিক্যালি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে নিপাতনে স্বরসন্ধি। নিপাতনে স্বরসন্ধি। আমরা যদি আরেকটু বোঝাই তাহলে কি না, আমরা সকলেই জানি যে নিপাতনে মানে কি, যেখানে কোনো সাধারণ নিয়ম মানা না হয়, যেগুলো তোমরা এতদিন ধরে দেখলে বা এত আগের ক্লাসে দেখলে বা একটুখানি আগে দেখলে, সাধারণ নিয়ম না মানা, সেটাকে আমরা বলছি নিপাতনে স্বরসন্ধি। এখানে এই যে গোলা, নিচে লিখছি, হ্যাঁ, এই যে গোলা, এর শেষে কিন্তু কি রয়েছে? অবশ্যই আ রয়েছে। আন্দাজ, এর শেষে কি রয়েছে? এটা শুরুতে কি রয়েছে? এটাও কিন্তু আ দিয়ে শুরু হচ্ছে। তাহলে গোলা যুক্ত আন্দাজ, এখানে কিন্তু আমরা এই আন্দাজটা নিইনি, আমরা নিয়েছি কি অন্দাজ। তাহলে এই অন্দাজ, এটা কিন্তু ডিকশনারি অনুযায়ী মিনিং আসছে না। আমি যদি আন্দাজ বলি তাহলে ডিকশনারি মিনিংটাকে মিন করছে, কিন্তু সূত্রের জন্য, নিপাতনের জন্য কিন্তু সন্ধির খাতিরে এই আটাকে কেটে আমরা কি বলছি? অ। তাহলে এবার কি হচ্ছে? আ যুক্ত অ সমান সমান অ। যেমন আমি এই ধরনের আর সেম একটা নিয়ম দেখাচ্ছি, ধরো যেমন কুল যুক্ত অটা, কি হবে? কুল অটা। এটাও কিন্তু একটা নিপাতনের স্বরসন্ধি, ব্যতিক্রমী নিয়ম। ঠিক আছে, চলো তাহলে এইগুলো একটু, এই যেগুলো দিয়েছি না, এগুলো না বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা, এইগুলো একটু ভালো করে মাথায় রেখো। আর যেটা তুমি বলছো যে যেগুলো পড়ো সেগুলো আসে না, আমি যদি খুব ভুল না করি সেগুলো বাজার চলতে যে ছোট্ট ছোট্ট পাতি বইগুলো, সেই বইগুলো থেকে পড়ে গেলে পরীক্ষায় আসবে না। ঠিক আছে, তুমি যদি একটু অথেন্টিক বই পড়ো তাহলে তার বাইরে কোনোদিন প্রশ্ন থাকে না। তুমি যদি ম্যাম অথেন্টিক বই বলতে কি বামন দেবের? এক্স্যাক্টলি বামনদেব আর রামেশ্বর শাহ, এই দুটো সন্ধি যদি সব করে যাও, পৃথিবীর এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যে এক্সামে তার বাইরে থেকে সন্ধি আছে। শুধু সন্ধি নয়, গ্রামার, আমি গ্রামার ধরে বলছি। ঠিক আছে, এখন অনেকে বলবে যে বামনদেবের বই অনেক মানে আধুনিক পণ্ডিত বলবে যে বামনদেবের বই অনেক পুরানো হয়ে গেছে, ওটা চলে না, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু এই আধুনিক পণ্ডিতরাই যে বইগুলো বার করছে সেগুলো বামনদেবের বই থেকে টুকে। ঠিক আছে, সুতরাং আমি বলবো যে অথেন্টিক বিষয়টাতে আমাদের বেশি গুরুত্ব দেওয়া এবং ভরসা রাখা উচিত। আমি অন্তত তাই মানি। বাট বাদ বাকি তোমরা যথেষ্ট বড় হয়েছো, তোমাদের নিজস্ব পছন্দ অপছন্দ আছে, ঠিক আছে, তোমরা নিজেরা দেখে নিও। অনেকেই দেখবে নতুন যারা বাংলার নিয়ে পড়াশুনো করেছে বা বই বার করছে, যারা বই বার করছে বিশেষত, তারা বলবে বামনদেবের বই আর চলে না। ঠিক আছে, কিন্তু তাদের বইটা নিয়ে আর বামনদেবের বইটা নিয়ে পাশাপাশি মিলিয়ে দেখো, তারা নিজেরাই বামনদেবের বই থেকে এখন অনেকে বলে বামন দেবের বই ভুল আছে। এটা কে বলে বাবা বামনদেবের বইয়ে ভুল আছে? কে বলে? বামনদেবের বই এতদিন ধরে চললো, যত কম্পিটিটিভ এক্সাম হয়েছে, সব বইয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বামনদেবের বই থেকে রয়েছে। আর সেই বইটাকে, হ্যাঁ, এখন নতুন কিছু একদল মাস্টার বলছে যে বামনদেবের বই ভুল আছে, এটা বলছে, অনেকেই বলছে।
আমি এটা মানি না, বুঝলেন? মত পার্থক্য তো থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু যিনি গুরুর সমান, যিনি সম্মানের জায়গা, তাকে আমি অসম্মান করতে পারবো না। এবার বাদ বাকিটা তোমাদের চয়েস। তবে এইটুকুনি বলতে পারবো, যারা বলছে তাদের যদি কোনো বই থাকে, সে বইটা কিনে বামনদেবের বইয়ের সাথে মিলিয়ে দেখো, দেখো মিলে যাচ্ছে, এইটুকুনি বলতে পারি, আর এর বাইরে আর আমি কিছু বলবো না। চলো নেক্সট চলে এসেছি ব্যঞ্জন সন্ধি। যে বইটা মোটামুটি এত বছর ধরে বাঙালির ভরসার জায়গা, আজ লাস্ট 2-1 বছর একদল মাস্টার বলছে যে সেই বইটা নাকি ভুল। মানে ওই ভুল বলার যে যোগ্যতাটা অর্জন করা দরকার, সেই যোগ্যতাও মনে হয় পশ্চিমবঙ্গে হাতে গুনে কয়েকজন মানুষের রয়েছে। যাদের রয়েছে তারা কখনো ভুল বলে না। পবিত্র সরকার কোনোদিন এসে বলবে না যে বামনদেব চক্রবর্তী ভুল। চলো ব্যঞ্জন সন্ধি। তাহলে স্বরসন্ধি নিয়ে তোমাদের কারোর কোথাও কোনো কনফিউশন আছে কি? স্বরসন্ধি নিয়ে কি আর কোনো নো কনফিউশন? ম্যাম, নো ম্যাম। তাহলে স্বরসন্ধিতে আমরা কতগুলো নিয়ম দেখলাম বলো তো? 13টা ম্যাম, 13টা। 13টা। মনে থাকবে নিয়মগুলো? একটু পড়তে হবে, হ্যাঁ। হ্যাঁ ম্যাম। আর নিপাতনে গুলো কিন্তু কোনো নিয়মের মধ্যে দিয়ে যায় না, নিপাতনে গুলো জেনে মুখস্থ করতে হবে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না নিপাতনে নিয়ে। দেখো, আমাদের স্বরসন্ধির সাথে কিন্তু ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে যে সন্ধি তৈরি হয় তাকে আমরা বলছি ব্যঞ্জন সন্ধি। তাহলে কি বললাম? স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে যে সন্ধি তৈরি হচ্ছে তাকে আমরা ব্যঞ্জন সন্ধি বলছি। অন্যদিকে স্বরসন্ধিতে আমরা কি দেখেছিলাম? স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারছি যে স্বরসন্ধি কিন্তু একা একা চলতে পারে, স্বরসন্ধি নয়, স্বরধ্বনি স্বরবর্ণ একা একা চলতে পারে, কিন্তু ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন বর্ণ এরা কিন্তু একমাত্র ক্ষীয় কয় মূর্ধন্যস্বয় ছাড়া প্রত্যেকটি বর্ণই কিন্তু প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণই কিন্তু স্বরবর্ণের উপর নির্ভরশীল। কেন বলছি? তুমি উচ্চারণ করো, ক উচ্চারণ করো, এখানে কি স্বরবর্ণ আসছে? আসছে ক, অ এক্স্যাক্টলি। আসছে। তুমি যত তুমি উচ্চারণ করবে দেখবে স্বরবর্ণ আসছে। এবার অনেক পণ্ডিত ব্যক্তি বলছেন বা অনেক কে বলছেন যে ক্ষীয়টা একমাত্র স্বাধীন ব্যঞ্জন বর্ণ। তার এগেনস্টে আবার অনেকে বলছেন যে না, ক্ষীয় তো তৈরি হচ্ছে ক প্লাস মূর্ধন্যস্ব দিয়ে। এটা আমরা জানি তো, ক প্লাস মূর্ধন্যস্ব ইকুয়াল টু ক্ষীয়, এটা আমরা জানি তো। হ্যাঁ ম্যাম। তাহলে এই কতেই তো স্বরবর্ণ লুকিয়ে রয়েছে। তাহলে অনেকের মতে যে ক্ষীয় একমাত্র স্বাধীন ব্যঞ্জন বর্ণ, আবার অনেকে এসে বলছেন যে না, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। তো এই নিয়ে তর্ক বিতর্ক, মত পার্থক্য আছে, সেই সব বিষয়ে আমরা যাবো না, এটা আমাদের বিবেচ্য নয়। জাস্ট ফর ইনফরমেশন আমি বলে রাখলাম। তাহলে স্বরের সাথে ব্যঞ্জনের, ব্যঞ্জনের সাথে স্বরের, আবার ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে আমরা বলছি ব্যঞ্জন সন্ধি। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কিন্তু সমীভবনের নিয়মেই মোটামুটি হয়ে থাকে। আর আমরা কি দেখছি দেখো, এই যে জায়গাটায় ব্যঞ্জন সন্ধির বিভিন্ন নিয়ম রয়েছে, তার মধ্যে ব্যঞ্জন সন্ধিকে আমরা 3 ভাগে ভাগ করছি। প্রথমে আমরা বলছি ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি। দাঁড়াও এক সেকেন্ড। ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি। তারপরে আমরা বলছি স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি। তারপরে আমরা বলছি ব্যঞ্জন ধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি।
তাহলে এই যে ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি, এখানে আমরা কি দেখছি? এখানে আমরা দেখছি ক, এত ডিস্টার্ব করছে আজকে, দাঁড়াও। এখানে আমরা দেখছি ক, চ, ট, ত, প এর পর স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে কি হচ্ছে? গ, জ, ড, দ, ব এটা হচ্ছে, এবং পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হচ্ছে। যেমন ধরো ক যুক্ত ক যুক্ত অ, তাহলে প্রথমে একটা ব্যঞ্জন ধ্বনি ক, তার সাথে কি হচ্ছে? অ যুক্ত হচ্ছে, একসাথে করে কি হচ্ছে? গ হচ্ছে। আমি যদি উদাহরণ দিই তাহলে বলবো দিক যুক্ত অন্ত, একসাথে কি বলছি? দিগন্ত। আমি যদি উদাহরণ দিই আরো একটা, তাহলে বলবো বাক যুক্ত আড়ম্বর, একসাথে কি বলছি? বাগাড়ম্বর। তারপর আরো দেখো চ যুক্ত অ কি হচ্ছে? বর্গীর চ। যেমন নিচ যুক্ত অন্ত, নিজন্ত, বর্গীর চ চলে এসছে। অচ যুক্ত অন্ত, অজন্ত, বর্গীর চ চলে এসছে। আই থিঙ্ক এই পর্যন্ত আমি বোঝাতে পারছি। ইয়েস ম্যাডাম এখানে তো বর্গের প্রথম বর্ণ, বুঝলাম না, ভালো করে বলো। এটা তো বর্গের প্রথম বর্ণ, ক, চ, ট, ত, প। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে দেখো মানে সেম, তুমি যদি বর্গটা প্রথম দেখো বর্ণের সাথে লেখো তাহলে স্বরধ্বনি বর্গের প্রথম বর্ণগুলো এগুলো আসছে। বলো। দিকযুক্ত অন্ত সমান দিগন্ত, অর্থাৎ দিকের নিচে কি হসন্ত থাকবে? না, হসন্ত থাকলে এখানে আমি দিয়েই দিতাম। দিক, এখানে তুমি ক উচ্চারণ করছো, তোমার ব্যঞ্জন ধ্বনি সঙ্গে অ, তুমি এখানে দিগন্ত উচ্চারণ করছো, গটারে তুমি ইয়ে করছো, সুতরাং এখানে কিন্তু কখনোই হসন্ত, আমি আগের দিন হসন্তর ডিফারেন্সটা তোমাদেরকে বলে দিয়েছিলাম। নেক্সট দেখো, দেখো ট যুক্ত আ একসাথে করে কি হচ্ছে? ড হচ্ছে। যেমন শর্ট, হসন্ত থাকবে কিন্তু, যুক্ত আনন, এটা ড কিংবা ড শূন্যরা দুটোর একটা, সরানন। ঠিক তেমন ভাবে ত যুক্ত অ কি হচ্ছে? দ হচ্ছে। যেমন তৎ, তয়ের রসন্তা আর খণ্ডের তো একই, আশা করি আমরা জানি, যুক্ত অবধি কি হচ্ছে? তদবধি। তারপরে দেখো প যুক্ত অ একসাথে করে কি হচ্ছে? ব। যেমন সুপ যুক্ত অন্ত কি হচ্ছে? সুবন্ত। ম্যাডাম তয়ে হসন্ত তয়ের হসন্ত উচ্চারণ এবং হয়, ক খণ্ডের ত উচ্চারণ হবে একই ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। বলো। না, ওই হসন্ত যে আছে ওটা তৎ এরকম মানে বললেন যে একই হবে, একই মিনিং দেয়, মানে তয়ের নিচে হসন্ত ব্যাকরণের ক্ষেত্রে একই। আর এই যে বলো 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 বলো। ত আর খণ্ডে একই হবে। এই কথাটাই আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো, আমাকে একটু পড়াতে দাও বাবা। তোমাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, মাঝখানে দাঁড় করালে কিন্তু পড়ানো এগোনো যাচ্ছে না। বললাম এই ও কি বলতে চাইছে তোমরা কেউ বুঝতে পারছো? না ম্যাম, কেটে কেটে যাচ্ছে, কথাটা কেটে কেটে। চলো নেক্সট আমরা কোথায় আসছি, যে স্বরধ্বনি পরে মেসেজ বক্সে লিখে দিও, আমি উত্তর দিয়ে দেবো। স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি, তাহলে আমরা প্রথমে কি দেখলাম?
ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি, তোমরা দেখো এখানে প্রত্যেকটাতে কিন্তু আমরা শুরুটা ব্যঞ্জন বর্ণ দিয়ে করেছি, শেষটা স্বরবর্ণ দিয়ে করেছি। এবার আমরা দেখছি স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ শুরুটা কিন্তু স্বরবর্ণ দিয়ে হচ্ছে, শেষটা কিন্তু ব্যঞ্জন বর্ণ দিয়ে হচ্ছে। যেমন অ, এখানে আমরা কি দেখছি আগে আমরা সূত্রটা দেখে নিই। স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জন ধ্বনিটি দ্বিত্ব অর্থাৎ চয় ছয় হয়। যেমন ধরো অ যুক্ত ছ, চয় ছয় হবে। যেমন এক যুক্ত ছাত্র, এক ছত্র। যেমন আ যুক্ত ছ, ছয় ছয় হবে, দ্বিত্ব উচ্চারণ হবে। যেমন কথা যুক্ত ছলে, কথার ছলে। যেমন ই যুক্ত ছ, ছয় ছয় হবে, কি হচ্ছে অবভিয়াসলি পরিযুক্ত ছদ, কি হচ্ছে পরিচ্ছদ। তো এইরকম ছোট ছোট নিয়মগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের কোথাও খুব একটা কোথাও কোনো প্রবলেম হয় না। ম্যাম এক যোগ ছাত্র, একচ্ছত্রটা হ্যাঁ হ্যাঁ, এটাকে আমি ঠিক আছে। এক উচ্চারণ করিনি, এটাকে আমি এক উচ্চারণ করেছি। হ্যাঁ, যেহেতু নিচে আমি রসনটা এখানে ব্যবহার করিনি। ঠিক আছে, তুমি যখনই রসনটা ব্যবহার করবে তখন তুমি এটাকে মানে যেহেতু উচ্চারণের ক্ষেত্রে আমরা এক উচ্চারণ করবো, যখন আমি রসনটা ব্যবহার করব না তখন আমরা এক উচ্চারণ করবো। কয়ের সঙ্গে কিন্তু স্বরবর্ণটা থেকে যাবে অ, না হলে এই অটা আমরা কোথা থেকে পাচ্ছি, বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, না আমি ওই না ম্যাম, ছাত্রটার কথা বলছিলাম, ছাত্র হবে না, ওটা ছত্র হবে না? হ্যাঁ, ছত্র হবে না ছাত্র হবে, সেটাই আমিও বলছি। ছত্র, এক ছত্র, এক ছাত্র তুমি কখনো নাম শুনেছো? বাংলা শব্দ বানান বিধিতে কখনো এক ছাত্র নেই, এক ছত্র রয়েছে। ঠিক আছে, নেক্সট চলো, ব্যঞ্জন ধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি। তাহলে ম্যাম এত, একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যালো, বলো। বলছি আপনি যেটা সুবন্ত করেছেন, একটু নামান ভিডিওটা, ওই সুবন্ত একটু আগের দিকে, ওটা কি পায়ের তলায় হসন্ত হবে? সুব যোগ অন্ত, পায়ের তলায় কি হসন্ত হবে? সুবন্ত। হ্যাঁ, এখানে পয়ের তলায় হসন্ত হবে, সুব যুক্ত অন্ত, যেহেতু এখানে প যুক্ত অ রয়েছে, ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো নেক্সট চলে ম্যাম আসছি। এক যোগ ছত্র হবে। ম্যাম এক যোগ ছত্র হবে না, একচ্ছত্রটা ছাত্র তো হবে। ঠিক আছে, একচ্ছত্র, কিন্তু এক যোগ মানে ছাত্র যেটা লেখা আছে যোগ দিয়ে, সেটা কি ছাত্র হবে না ছত্র হবে? দাঁড়াওটা আমি একটু যেখান থেকে তুলেছিলাম একটু দেখে নিই, তো দেখে বলছি তোমার। হ্যাঁ ম্যাম, এইটাই বলছিলাম। ছাত্রই হবে ম্যাম। ম্যাম ছত্র। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখছি, দেখে বলছি। হ্যাঁ, এটা ছত্র হবে। হ্যাঁ, আমি মনে করলাম এইটার কথা বলছো তোমরা, এটা কিন্তু ছত্র হবে। না না, আমি ওটাই বলছিলাম। হ্যাঁ আবার কোনো কোনো জায়গায় আবার এটা আবার দেওয়া রয়েছে, কিন্তু আমি যেখান থেকে তুলেছি সেখানে ছত্রই দেওয়া রয়েছে। চলো নেক্সট আমরা কি দেখছি, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা স্বর ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি দেখেছি, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বর ধ্বনি দেখেছি, এবার কিন্তু আমরা দুটোই ব্যঞ্জন ধ্বনি দেখবো। আমরা কোন নিয়মে এটা দেখবো, দেখো এইখানটায় দেখো যে ত যুক্ত ত ও দ্রি এর পর যদি চ ও ছ থাকে তাহলে ত ও দ্রি স্থানে চ হয়। যেমন ধরো ত যুক্ত চ, তাহলে কি বলেছি, ত ও দ্রি এর পর যদি চ আর ছ থাকে তাহলে ত ও দ্রি এর স্থানে চ হয়। তাহলে ত যুক্ত চ সমান সমান ছয় ছয়। যেমন সৎ, আমি আর বারংবার বলেছি তয়ের রসন্ত এবং খণ্ডিত একই, যুক্ত চিন্তা সমান সমান সৎচিন্তা। তারপর দেখো, ম্যাম বলো। ওটা চ হবে না চয় চয় হবে? এইটা এখানে চয় মানে চয় হবে না, এইখানে চয় চয় হবে। না, ওপরে যে রুলটা আছে ম্যাম, ত ও দয় স্থানে ও আচ্ছা আচ্ছা, চ হয়।
এখানে এই যে জায়গাটায়, এই জায়গাটায় চয় চয় হবে। আসলে টাইপিং এ প্রচন্ড মিস্টেক হয়ে যাচ্ছে, চয় চয় হবে। হ্যাঁ, এইখানটায় দেখো রয়েছে। নেক্সট দেখো সেম ভাবে ত, আচ্ছা দাঁড়াও, এইখানটায় ভুল হয়ে গেল। না ঠিকই লিখেছি, কনফিউজ করো না, মাথা গুলিয়ে যাচ্ছে। ঠিকই আছে, দেখো এইখানে ভালো করে পড়ো এই জায়গাটা। ত ও দ্রি এর পর যদি চ এবং ঝ থাকে, তাহলে কি বলেছি আমি, ত এবং দ্রি এর স্থানে কিন্তু চ হবে। একটা তো চ অলরেডি রয়েছে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। আমি তোমাদের একটা কথা বলছি, শোনো, তোমাদেরই ক্ষতি হবে, ঠিক আছে? তোমাদের যার যেখানে প্রবলেম তোমরা খাতায় লেখো, আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু এসে বলি একই কথা। কারণ পার্টিকুলার একজন দুজনের জন্য আমি চাই না 100 জন বা 110 জন 112 জনের ক্ষতি হোক। তার কারণ ধরো আমি পড়াচ্ছি একটা মাইন্ডসেট নিয়ে, এটা তোমরাও যখন পড়াবে তখন বা পড়াও যখন তখন বুঝতে পারো। তোমাকে যদি মাঝখানে 14 বার করে থামানো হয়, ঠিক আছে, এবং জিজ্ঞাসা করা হয়, তখন কিন্তু তুমি কি ভেবে পড়াচ্ছিলে, তোমার ব্যাকআপ যখন কেউ পড়ায় তখন তার ব্যাক অফ দ্য মাইন্ড অনেক কিছু চলে। যেমন ধরো এখন আমি তোমাদের সামনে যেটা দেখাচ্ছি, এর বাইরেও তো আমি অনেক কিছু বলি, প্রেজেন্টেশনের বাইরেও। সেই ব্যাক অফ দ্য মাইন্ড যা যা চলে সেগুলো তুমি টোটালি ভুলে যাবে, যার ফলে পড়ানোটাতে প্রচুর এফেক্ট পড়ে, ঠিক আছে? আমি প্রথম দিন থেকে শুরু করে বারবার করে বলেছি যে যখন আমার ক্লাসে শনিবার করে তোমরা বসবে, দ্যাট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, কি তোমরা সকলে একটা খাতা পেন নিয়ে বসবে। যার যেখানে প্রবলেম, ঠিক আছে, তোমরা খাতা পেন ব্যবহার করো। আফটার ক্লাস আমি কিন্তু প্রত্যেকের কাছ থেকে কোশ্চেন্স নিই, আমি নিইনি ষড়সন্ধির পড়ানোর পর আমি জিজ্ঞাসা করিনি তোমাদেরকে যে এখানে কারোর কোথাও কোনো কনফিউশন থাকলে বলো। এরকম প্রত্যেকের কনফিউশন কিন্তু আমি ক্লিয়ার করি, কিন্তু তখন তোমরা বলো না, তোমরা পড়ানোর মাঝে বারবার করে জিজ্ঞাসা করো, ঠিক আছে? এতে করে তোমাদেরই ক্ষতি হচ্ছে। আমি কি ব্যাক অফ দ্য মাইন্ড চলছে আমি নিজেই ভুলে যাচ্ছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে। এটা আমার ক্ষেত্রে না, যখন তোমরা পড়াবে ক্লাসে তখন তোমাদের ক্ষেত্রেও সেম ভাবে এই প্রবলেমটা ক্রিয়েট হবে, ঠিক আছে? এবং আমার মনে হয় যে এটা একেবারেই কাম্য নয়, তাই না? আমরা যথেষ্ট বড় হয়েছি সকলে। চলো নেক্সট দেখো, আমি আবারও বলছি প্রত্যেকে একটু খাতা পেন রেডি রাখো। আমাদের সমস্যা কি বলতো, ডিজিটাল যুগে এসে না আমরা খাতা পেনের কদরটা হারিয়ে ফেলেছি। কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে আবার খাতা পেন নিয়ে বসবো, ঠিক আছে? আমরা এখন বড় হয়ে গেছি, ওর থেকে বাবা আয়েস করে সোফায় বসে বিছানায় শুয়ে দেখো। কেউ একজন তখন ভিডিও অন ছিল, আমি দেখলাম শুয়ে ক্লাস করছে। শুয়ে ক্লাস করলে পড়া এমনি শুয়ে পড়বে, ঠিক আছে? একদমই তাই, আমি সবসময় কোয়েশ্চেন্স টাইম রাখি, কিন্তু স্টিল আমি বলেও ক্লান্ত। দেখো নেক্সট দেখো, ত যুক্ত ছ কি হচ্ছে, চয় ছয় হচ্ছে। যেমন উৎ যুক্ত ছেদ কি হচ্ছে, উচ্ছেদ। দ যুক্ত ছ কি হচ্ছে, চয় ছয় হচ্ছে। যেমন বিপদ যুক্ত ছয়, বিপদছয়। দ যুক্ত ছ কি হচ্ছে, একসাথে মিলে চয় ছয় হচ্ছে। যেমন বিপদ যুক্ত ছায়া, বিপদ ছায়া, ঠিক আছে? তো এই নিয়মটা কিন্তু গোটাটাই ডিপেন্ড করছে এই নিয়মগুলোর উপরে, ঠিক আছে? চলো নেক্সট চলে এসেছি 2 নম্বর নিয়ম। ব্যঞ্জন সন্ধি প্লাস ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে 2 নম্বর নিয়ম কি রয়েছে না, ত ও দ্রি এর পর, কি বললাম, ত ও দ্রি এর পর যদি বর্গীর জ ও ঝ থাকে, তাহলে ত ও দ্রি এর স্থানে কি হচ্ছে, বর্গীর জ হচ্ছে। ত ও দ্রি এর স্থানে কিন্তু বর্গীয় জ, আগের বার যেমন চ হয়েছিল ঠিক তেমন। এখানে আমরা কি দেখছি দেখো, ত যুক্ত বর্গীর জ সমান বর্গীর জয় জয়। যেমন তো এইখানে কিন্তু এগুলো সব অসন্ত হবে একটা করে, হ্যাঁ। যেমন ধরো সৎ যুক্ত জন কি হচ্ছে, জয় জয়, যেহেতু একই নিয়ম, সজ্জন।
দ যুক্ত জ সমান সমান জয় জয়। বিপদ যুক্ত জাল কি হচ্ছে? বিপদ জাল। ত যুক্ত ঝ কি হচ্ছে? বর্গীর জয় ঝয়। তাহলে কোন স্থানে বর্গীর জটা হচ্ছে আমি বোঝাতে পারছি তো? ত বা দয়ের স্থানে কিন্তু হচ্ছে। দেখো পরের ঝটা কিন্তু থেকেই গেল, তাই না? তাহলে ত যুক্ত ঝ কি হচ্ছে? বর্গীর জয় ঝয়। যেমন কুথ যুক্ত ঝটিকা, একসাথে মিলে কি হলো? কুৎ ঝটিকা। এটা এই এতক্ষণ যতগুলো স্বরসন্ধি পড়া ব্যঞ্জন সন্ধি পড়ালাম তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এইটা, হ্যাঁ, কুৎ ঝটিকা খুব গুরুত্বপূর্ণ, খুব। নেক্সট আমরা কোথায় আসছি দেখো, 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মে আমরা কি দেখছি? ত এবং দয়ের পর তালব্য স যদি থাকে তাহলে ত এবং দয়ের স্থানে চ এবং তালব্য স এর স্থলে ছ উচ্চারিত হয়। ছ উচ্চারিত হয়। যেমন ত যুক্ত তালব্য স কি হচ্ছে? সঙ্গে সঙ্গে হচ্ছে সমান সমান চ যুক্ত ছ। তয়ের স্থানে চ, তালব্য স এর স্থানে ছ, সেই সঙ্গে একসঙ্গে উচ্চারিত হয়ে সন্ধির নিয়ম অনুসারে কি হচ্ছে? চয় ছয়। কেন? কারণ চ এবং তালব্য স এর স্থানে ছ উচ্চারিত হচ্ছে। তাহলে উথ যুক্ত শ্বাস কি? না, উচ্ছ্বাস। উথ যুক্ত শৃঙ্খল উচ্ছৃঙ্খল। নেক্সট দেখো, চলত যুক্ত শক্তি, চলত শক্তি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। চট করে গুলিয়ে যাবে। এখানে যদি কারো দোয়া থাকে চল শক্তি, সব এইটাতেই ক্লিক করবে, এইটাতে না করে। এইবার আমরা 4 নম্বর নিয়মে আসছি। দেখো ব্যঞ্জন সন্ধি কিন্তু ছোট ছোট দেখতে লাগলেও মানে সূত্রগুলো অনেকটা তুলনামূলক ছোট হলেও ব্যঞ্জন সন্ধি কিন্তু একটু সময় নিয়ে আমাদের বুঝতে হবে। তার কারণ স্বরসন্ধি থেকে ব্যঞ্জন সন্ধিটা মনে রাখা একটু টাফ, আর বিসর্গ সন্ধি আরো একটু বেশি টাফ। তাহলে পরেরটা আমরা কি দেখছি দেখো, ত এবং দয়ের পর আচ্ছা এইটা তো করা হয়নি। আচ্ছা ত এবং এ দেখো এখানে না দ্রি 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 হয়ে গেছে না, এগুলো না একটু তোমরা একটু ঠিক করে নিও। এটা কিন্তু দ, ঠিক আছে? টাইপ মিস্টেক হয়েছে প্রচন্ড ভাবে। এটা কিন্তু দ, জাস্ট একটু কেটে দেবে তাহলেই হবে। সবগুলোতে না, এই যে তোমরা দেখলেই বুঝতে পারবে এই রসন্ত গুলো না হয়ে গেছে, তোমার হচ্ছে দ্রি হয়ে গেছে, রি হয়ে গেছে ল্যাপটপে করার সময়, ঠিক আছে? চলো দেখো ত এবং দয়ের পর আমি করে দিচ্ছি, আমি যখন কারেকশন এটা পাঠাবো সেটা দেখলেই বুঝতে পারবে। ত এবং দয়ের পর যদি ড থাকে তাহলে ত এবং দয়ের স্থানে ড হয়। যেমন ধরো ত প্লাস ড সমান সমান কি হচ্ছে? ডয় ডয়। তাহলে কোথায় হচ্ছে বলো তো? ত
ত এবং দয়ের স্থানেই কিন্তু ডটা হচ্ছে, পরের ডটা কিন্তু অপরিবর্তনীয়ই থাকছে। যেমন উদ যুক্ত ডিন, উড্ডিন। বৃহৎ যুক্ত ঢক্কা, বৃহৎ ঢক্কা। এইটা আমাকে বলো তো এক্স্যাক্টলি কি হবে, দেখি কে কেমন শিখেছো। ডয় 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 কয় কয় আঁকা। এক্স্যাক্টলি, গুড। আসলে মানে টাইপ করতে গেলে কি হয়, মাঝে মাঝে হয়ে যায়। যখন তোমরা মোবাইলে বাংলা টাইপ করবে তখন দেখবে যে মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় সংখ্যাগুলো। এটা কিন্তু উচ্চারণ বানান হবে বৈরি হ, ডয় ঢয়, কয় কয় আকার। তুমি যেটা বললে, যেহেতু এখানে রসন্ত প্লাস ঢ দেওয়া রয়েছে, তো রসন্ত আর ঢ একসাথে করলে ডয় ঢয় হয়। বোঝাতে পারলাম? ডয় রসন্ত, মোবাইলে বাংলা কারোর থাকলে টাইপ করে দেখো ডয় রসন্ত, তারপরে ঢ টাইপ করো, দেখবে ডয় ঢয় হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখছি ত এবং দয়ের পর যদি হ থাকে, এবং ত এবং দয়ের স্থানে যদি দ এবং হয়ের স্থানে ধ হয়, তাহলে কি হবে? যেমন ত যুক্ত হ সমান সমান দ যুক্ত হ। আমরা ধ যেহেতু হবে এখানে বলেই দিচ্ছে, তাহলে পরেরটা অপরিবর্তনীয়, কি হচ্ছে দয় ধয়। হয়ের স্থানে বলছে ধ হবে, দয় ধয়। তাহলে উৎ যুক্ত হার, উদ্ধার। সেম ভাবে দ রসন্ত এটা, হ্যাঁ, যুক্ত ধ কি হচ্ছে দ যুক্ত হ সমান সমান দ যুক্ত ধ। তাহলে যেহেতু হ রয়েছে সেটা অটোমেটিক্যালি ধ হয়ে যাচ্ছে, দয় ধয়। পদ যুক্ত হতি, পদ্ধতি। এবার চলে যাচ্ছি 6 নম্বর নিয়ম। 6 নম্বরে আমরা কি দেখছি, ত এবং দয়ের পর কি দেখলাম আমরা, ত এবং দয়ের পর যদি ল থাকে, তাহলে ত ও দয়ের স্থানে কি উচ্চারিত হচ্ছে, ল উচ্চারিত হচ্ছে। যেমন এখানটাতে দেখো ত যুক্ত ল সমান সমান লয় লয়। তাহলে উৎ যুক্ত লাস কি হচ্ছে, উল্লাস। উৎ যুক্ত লেখ কি হচ্ছে, উল্লেখ। উৎ যুক্ত লিখিত, উল্লিখিত। এগুলো কিন্তু আমরা দেখছি।
যেগুলো আমি উদাহরণ হিসাবে নিয়ম যেগুলো উদাহরণ হিসাবে নিয়মের উদাহরণ হিসাবে রেখেছি, যেমন উল্লেখ, উল্লাস, উল্লিখিত, এগুলোকে খুব একটা ইজিলি নিও না, কারণ এগুলো কিন্তু সবগুলোই বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার থেকে তোলা। ঠিক 7 নম্বর নিয়মে আমরা কি দেখছি, দেখো বর্গের প্রথম ধ্বনি আগে থাকলে এবং পরে বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি বা অন্তুজ, র, ল, ব, হ থাকলে প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে পরিণত হয়। যেমন ক যুক্ত দ কি হচ্ছে, গ যুক্ত দ অর্থাৎ বাঘ যুক্ত দান। তাহলে কয়ের জায়গায় গ হলো, বাগদান। ঠিক তেমন ভাবে ট যুক্ত জ পরিবর্তে কি হচ্ছে, ড যুক্ত জ, যেমন ষট যুক্ত যন্ত্র, ষড়যন্ত্র। ঠিক তেমন ভাবেই ত যুক্ত ঘ কি হচ্ছে, দ যুক্ত ঘ, উৎ যুক্ত ঘাটন, উদ্ঘাটন। উৎ যুক্ত যোগ, উদ্যোগ। উৎ যুক্ত বন্ধন, উদ্বন্ধন। তৎ যুক্ত রূপ, তদ্রূপ। ব্যঞ্জন সন্ধি থেকে তোমাদের জাস্ট সন্ধি বিচ্ছেদ করতে দেবে। সন্ধির নিয়ম যদি কোথাও জানতে দেয়, যেটা আমি আগের দিন বলেছিলাম, স্বরসন্ধি থেকেই দেবে। হ্যাঁ, ব্যঞ্জন সন্ধি থেকে খুব একটা নিয়ম জানতে দেয় না, যদি দেয় তাহলে কপালটা খারাপ। ঠিক আছে, দেয় না, এখনো পর্যন্ত কোনোদিন খুব একটা দেয়নি। সে একেবারেই বেঙ্গলি সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো এক্সামিনেশন হলে তখন আলাদা ব্যাপার, যেমন SLST, নেট, আদারওয়াইজ নর্মাল পরীক্ষাগুলোতে দেয় না। তবে হ্যাঁ, ম্যাডাম বললেন কি থেকে দেয় না? নেক্সট চলে আসছে 8 নম্বর। 8 নম্বরে আমরা কি দেখছি, উয়া, ইয়া, মধ্যাহ্ন, দন্তান্ন, ম। কি দেখলাম, উয়া, ইয়া, দন্তান্ন, মধ্যাহ্ন বা মধ্যাহ্ন, দন্তান্ন, ম। পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শধ্বনি কিংবা নাসিক্য ধ্বনি। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে স্পর্শধ্বনি কোনগুলোকে বলা হয়? কেউ একজন? ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণকে। গুড। কেন বলা হয় বলো তো? আমাদের আসলে মুখ ব্যবহারের উচ্চারণের কোনো না সময় কোনো অংশটা স্পর্শ করে। এই সমস্ত বর্ণগুলো উচ্চারণের সময় মুখের কোনো না কোনো অংশ স্পর্শ করে তবে উচ্চারিত হয়। গুড, বাহ। কণ্ঠদন্ত, জিহ্বা, ত্বক হুম, এগুলো স্পর্শ নিয়ে উচ্চারিত হয় বলে এগুলোকে স্পর্শধ্বনি বলা হয়। গুড। তোমরা জানো তো, খুব ভালো লাগলো, মানে অবভিয়াসলি জানবে। তাহলে স্পর্শধ্বনির মধ্যে কোন কোন বর্গগুলো রয়েছে বলো তো? ক বর্গ, চ বর্গ, ট ক বর্গ, ছ বর্গ, ট বর্গ, প বর্গ, ড বর্গ, 5টা বর্গ। গুড। ক, ছ, ট, ত, প। যে বললো পরপর, খুব ভালো বললো। ক, ছ, ট, ত, প। ঠিক আছে, আমি পড়াবো একদিনকে। আজকে জাস্ট আমি একটু এই জায়গাটা যেহেতু আসলো, সেহেতু আমি দেখে নিলাম যে তোমাদের জায়গাটা ক্লিয়ার কি। তাহলে আমরা কি দেখছি, যে ওয়া, ইয়া, মধ্যাহ্ন, দন্তান্ন, ম পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শধ্বনি কিংবা নাসিক্য ধ্বনি হয়। যেমন, আচ্ছা আমাকে তার আগে বলো যে কোন বর্ণগুলোকে আমরা ঘোষ বর্ণ, কোন বর্ণগুলোকে আমরা অঘোষ বর্ণ, কোন বর্ণগুলোকে আমরা অল্পপ্রাণ, কোন বর্ণগুলোকে আমরা মহাপ্রাণ। অনেকে জানো না, যারা জানো তারা বলো।
ঘোষ বর্ণ ক খ মানে প্রথম দুটো, আর অঘোষ হচ্ছে পরের দুটো বর্ণ যে কোনো বর্গের, আর স্বল্পপ্রাণ হচ্ছে প্রথম আর তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ, মহাপ্রাণ। দ্বিতীয় আর চতুর্থ। মহাপ্রাণ। মহাপ্রাণটা হুম। আচ্ছা, আমরা ঘোষ বর্ণ এবং মানে ঘোষ বর্ণ বা অল্প প্রাণ, অঘোষ বর্ণ বা মহাপ্রাণ এরকম বলি কেন? প্রাণ বলতে শ্বাস বায়ুটা বোঝায়, শ্বাস বায়ুটা যেটা বেশি লাগছে একটা কম লাগছে উচ্চারণ করার সময়। কোনটাতে শ্বাসবায়ুর উপর ডিপেন্ড করছে, ঘোষ না অল্প প্রাণ? অল্প প্রাণ মহাপ্রাণে। গুড, অল্প প্রাণ মহাপ্রাণ। আর ঘোষটা কেন, ঘোষ অঘোষ কেন? অঘোষ বর্ণে কণ্ঠস্বর মৃদু থাকে, আর ঘোষ বর্ণে কণ্ঠস্বরটা গম্ভীর হয়ে যায়। Good. বাহ, খুব ভালো। তাহলে বেসিক জায়গাটা কিন্তু আমাদের ক্লিয়ার আছে। হ্যাঁ, চলো তাহলে আমরা কোথায় ছিলাম? 8 নম্বর নিয়মে ছিলাম। প্রথমটা আমরা কি দেখছি? ক যুক্ত দন্তান্ন হচ্ছে গং যুক্ত দন্তান্ন। আমরা যদি এটাকে সন্ধিতে অ্যাপ্লিকেশন করি তাহলে কি হবে? দিক যুক্ত নির্ণয়। এটাকে আমরা দুভাবে দেখতে পারি, এক দিক নির্ণয়, একটা দিক নির্ণয়। যে কোনো একটা আইডেন্টিফাই করলেই হবে। নেক্সট হচ্ছে ত যুক্ত ম, হচ্ছে ত বা দ বা দন্তান্ন যুক্ত ম। যেমন তৎ যুক্ত মধ্যে কি হচ্ছে? তন্মধ্যে। তৎ যুক্ত মধ্যে কি হচ্ছে? তন্মধ্যে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেখানে দেখবো সেটা হচ্ছে, দেখো তাহলে ঠিক এরকম ভাবেই আমরা দেখছি যে নাসিক্য ব্যঞ্জনই কিন্তু বেশি প্রচলিত। যেমন দেখো বাক যুক্ত ময়, দেখতে পাচ্ছ কি হচ্ছে? বাংময়। তৎ যুক্ত ময়, তন্ময়। দেখো নাসিক্য বর্ণের কতটা প্রাধান্য। এবার আমরা 9 নম্বরে চলে আসছি, ময়ের পর। ম্যাডাম স্ক্রিন দেখা যাচ্ছে না যে? বাকিদের স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। চলো চলো চলো, তাহলে কি দেখছি আমরা? ময়ের পর যে কোনো বর্গীয় ধ্বনি, ময়ের পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন ধরো ময়ের পর একটা বর্গীয় ধ্বনি ক, তাহলে ম কি হয়ে যাচ্ছে? উয়াতে হয়ে যাচ্ছে। যেমন সমযুক্ত কা, শঙ্কা। ময়ের পর চ। ম্যাডাম আমি তো আবার জয়েন করলাম ম্যাডাম, আবার জয়েন করলাম। ময়ের পর বর্গীয় পর কি বলছেন? যে আমার জায়গায় তোমরা থাকলে কি করতে বলো তো? আমার জায়গায় তোমরা থাকলে কি করতে? রেকর্ড ক্লাসটা দেখে নিবি তো হবে। কি করতে? আর রিপিট করতাম না, যেমন পড়াচ্ছিলাম সেরকমই পড়াতাম। একটা রেকর্ড ক্লাস দেওয়া হয় বাবা, তোমরা কি আমার ধৈর্য বাড়িয়ে দিচ্ছ নাকি? একদিক থেকে ভালো ধৈর্য বাড়ানো। আমাকে একটু পড়াতে দাও। আমি বলেছি যে খাতা পেন নিয়ে বসবে। আফটার ক্লাস আমাকে জিজ্ঞাসা যা করবে আমি তাই উত্তর দেবো। আমি প্রত্যেকটা টপিকের পরে অন্তত 2-3 মিনিট করে কোশ্চেনিং এর জন্য টাইম রাখি, শুধু তোমাদের ব্যাচ, ম্যাডাম পড়া প্রত্যেক ব্যাচে। এগিয়ে যান ম্যাডাম। চলো
তাহলে আমরা কি বললাম দেখো, সেম ভাবে আমরা কি বলছি, কোথায় ছিলাম, যে ম একটা আহ ধ্বনি, ময়ের পর কি একটা আমরা যদি বর্গীয় ধ্বনি বসালাম, ক বসালাম, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি যে মটা পরিবর্তিত হচ্ছে কোথায় না, উয়াতে পরিবর্তিত হচ্ছে। সুতরাং সমযুক্ত কা দেখো সংকা, সমযুক্ত চয় দেখো সঞ্চয়, সমযুক্ত তাপ দেখো সন্তাপ। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ম দেখো নাসিক্য ধ্বনিতে কিন্তু পরিণত হয়েছে। এবং নাসিক্য ধ্বনি কি এটা আশা করি আমরা জানি, আমি যদিও বা পরবর্তীতে ক্লাসগুলো করিয়ে দেবো নাসিক্য ধ্বনি। চলো এবার চলেছি ময়ের পর যদি অন্তস্থ ধ্বনি, কি কি, অন্তর্য ল ল ব কিংবা তালব্যস্য মূর্ধন্যস্য তালব্যস্য হ, এগুলো থাকলে ময়ের স্থলে বা ময়ের স্থানে অনুস্বর হয়। যেমন সমযুক্ত জপ, অন্তস্থ ধ্বনি আছে ময়ের পরে, তাহলে অনুস্বর হয়ে যাচ্ছে ময়ের স্থানে সংযম। সমযুক্ত লাভ দেখো সংলাপ, সমযুক্ত বাদ সংবাদ, এগুলো হচ্ছে ভীষণ সহজ, আমি আলাদা করে বলছি না, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। এবার চলে আসছি 11 নম্বর নিয়ম, কি আছে, বর্গীর জ এবং চ, দুটো বর্ণ আমরা এখানে দেখছি, চ এবং বর্গীর জ, এই দুটো বর্ণের পর যদি নাসিক্য ধ্বনি কি হয়, তালব্য ধ্বনি হয়। যেমন আচ্ছা, তালব্য ধ্বনি বলতে আমরা কোন কোন বর্ণকে বোঝাই, কোন কোন ধ্বনিকে বোঝাই? যেগুলো উচ্চারণের সময় জীব তালুর সাথে স্পর্শ করে। একদমই তাই, কি কি? তো বর্গ, ত থ দ ধ দন্তান্ন। বাকিরা? ম্যাডাম ওইটাই ত থ দ এইগুলো দন্তান্ন। বর্গীয় এইগুলো তালব্য বর্ণ। ভালো করে বলো, এত কনফিডেন্টলি বলছো না, ঠিক করে বলো। আমি যখন আরেকবার জিজ্ঞাসা করছি বাকিরা, ট ঠ ড ঢ দন্তান্ন, এগুলো কি তালব্য? শুধু এটা ম্যাম ত ম্যাম থ ত থ ত থ দ ধ। আচ্ছা, ত থ দ ধ দন্ত বর্ণ দন্তান্নর ওটা। কথা বলছো, তাই হ্যাঁ তো? ত থ দ ধ। ত থ দ ধ দন্তান্ন, এগুলোও কি তালব্য? না ম্যাম চ ছ দন্ত বর্ণ। বর্গীজ ঝ ঞ, এগুলো তালব্য। চ ছ চ বর্গীজ ঝ। এক্স্যাক্টলি, চ ছ, এক্স্যাক্টলি। কিন্তু এতক্ষণ তোমরা ত থ ট ঠ এইসব বলছিলে কেউ কেউ। তবে আমার এখন এখতিয়ার নেই এগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করার, কারণ এখন আমি এগুলো পড়াইনি, আমি জাস্ট ফর কিউরিওসিটি কিন্তু জিজ্ঞাসা করছি। তাহলে তালব্য বর্ণ বলতে আমরা কোন বর্ণগুলোকে বোঝাচ্ছি বলতো? চ ছ বর্গীয় ঝ আর ইয়, ঠিক আছে, এগুলোকে কিন্তু আমরা তালব্য বর্ণ বলছি। আমি লিখে দিচ্ছি, অনেকের সমস্যা হচ্ছে বলে, চ ছ বর্গীয় ঝ আর ইয়। আর যেটা তোমরা অনেকেই বলছিলে ত থ দ ধ দন্তান্ন, এগুলোকে আমরা কি বলি বলতো? আর ট ঠ ড ঢ মূর্ধন্য, এগুলোকে আমরা কি বলি? মূর্ধন্য ধ্বনি। মূর্ধন্য বর্ণ। ওষ্ঠবর্ণ। চল, তাহলে আমরা কি দেখলাম যে চ এবং বর্গীর জ এর পর নাসিক্য তালব্য হয়। যেমন ধরো চ যুক্ত দন্তান্ন, কি হচ্ছে? নাসিক্য তালব্য, মানে এখানে কোনটা? ইহ তো নাকি? ইয়। হ্যাঁ ম্যাম। তাহলে চ যুক্ত ইয় হয়ে যাচ্ছে। জাঁচ যুক্ত না, জাঁচ না। রাজ যুক্ত নি, রাগি। বর্গীর জ যুক্ত দন্তান্নর জায়গায় কি হচ্ছে? সেম ভাবে ইয়, নাসিক্য তালব্য। জাঁচ যুক্ত ন, যোগ্য।
তোমরা বলতে পারো এখানে কোথায় ইং আসলো? বর্গীর জ ইং হয়, যোগ্য। এবার চলে এসেছি 12 নম্বরে। 12 নম্বরে কি দেখছি আমরা? দ এবং ধহের পর কি কি আছে দেখো। ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, প। এগুলো থাকলে দ ও ধর স্থানে অঘোষ অল্প প্রাণ ধ্বনি হয়। যেমন ধরো তদ যুক্ত কাল কি হচ্ছে? তৎকাল। ক্ষুধা যুক্ত পিপাসা কি হচ্ছে? ক্ষুদ পিপাসা। সেম ভাবে 13 নম্বরে আমরা যদি দেখছি যে দ, এখানে কিন্তু এই যে জায়গাগুলো, ঠিক আছে, দ দ কিংবা ধ এর পর যদি দন্তুস্ব থাকলে তাহলে দ এবং ধ স্থানে অঘোষ অল্প প্রাণ ধ্বনি হয়। অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনগুলো? বর্গের প্রথম ক, চ, ট, ত, প। প্রথম ম্যাম যেগুলো উচ্চারণ করতে কম সময় লাগে। একজন ঠিক বলেছে, ক, চ, ট, ত, প। গুড। নাম কি? চিত্রা রায়। গুড। তাহলে আমরা দেখছি যে এই, তাহলে আমি একটু বলে দিই ডিটেলস। অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ ধ্বনি বর্গের প্রথম বর্ণগুলোকে আমরা বলছি। যেমন ধরো যেটা ও বললো যে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের, তোমাদের মধ্যে কেউ একজন বললো যে আমাদের যে স্বরতন্ত্রী সেগুলো কিন্তু খুব বেশি অনুরিত হয় না, এবং বাতাসের চাপের আধিক্যও কিন্তু খুব একটা বেশি থাকে না, তাই আমরা বলছি অল্প প্রাণ। বাংলা ব্যঞ্জন বর্ণের প্রতিটি বর্গের যে তালিকা, ঠিক আছে, সেই তালিকার যে প্রথম বর্ণগুলো ক, চ, ট, ত, প, সেগুলোকে আমরা বলছি অঘোষ অল্প প্রাণ ধ্বনি। চলো, তাহলে এইগুলো আমরা বুঝতে পারলাম। তাহলে কি করছি যে বিপদযুক্ত সংকুল, তাহলে দ কিংবা ধয়ের পর দন্তুস্ব থাকলে দ ও ধয়ের স্থলে অঘোষ, তাহলে বিপদ দ রয়েছে, তারপরে দন্তুস্ব, তাহলে অঘোষ অল্প প্রাণ ধ্বনি হবে বিপদ সংকুল। তাহলে তোমাদের মনে হতে পারে ম্যাডাম ওখানে কোথায় অঘোষ অল্প প্রাণ? এই যে খণ্ডেকটা, তয়ের রসন্তর খণ্ডেকটা একই বারংবার বলেছি। ঠিক তেমন ভাবেই দেখো তৎ যুক্ত সম, তৎসম, ঠিক আছে। দেখো 14 দাগ, মধ্যাহ্নস্বয়ের পর ত বা থ থাকলে, কি বললাম? মধ্যাহ্নস্বয়ের পর যদি ত বা থ থাকে তাহলে সেখানে ত ও থ এর স্থানে ট ও ঠ হয়। যেমন কৃষ যুক্ত তি সমান সমান কৃষ্টি, আক্রিশ যুক্ত ত সমান সমান আকৃষ্ট। তাহলে কৃষ যুক্ত তি কি হচ্ছে? কৃষ্টি। আক্রিশ যুক্ত ত কি হচ্ছে? আকৃষ্ট। এই নিয়ম অনুযায়ী কিন্তু হচ্ছে। দেখো তাহলে বাংলা ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রেও কিন্তু আমরা এই 14টা নিয়ম দেখছি। আর বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে কটা দেখেছিলাম? 13টা। গুড, 13টা। এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধির উদাহরণও আমি এখানে দিয়েছি। দেখো যেমন এক যুক্ত এক, এক এক, কয় যুক্ত এক, কয়েক, শাক যুক্ত ভাত, সাভাত, ঠিক আছে। এরকম ভাবে যেগুলো আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো আমি দিয়েছি, ঠিক আছে। এবং ব্যঞ্জন সন্ধির প্রকারভেদের মধ্য দিয়েও কিন্তু আমি উদাহরণ দিয়েছি। যেমন ধরো তোমার ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি, যেমন দিক যুক্ত অন্ত, দিগন্ত, বাঘ যুক্ত আড়ম্বর, বাগাড়ম্বর, ঠিক আছে।
যুক্ত অঙ্গ, স্বরঙ্গ, যুক্ত উপদেশ, সদুপদেশ, এগুলোকে একটু গুরুত্ব দিও। হ্যাঁ, শুধু নোটসের মতন প্রিন্ট করে অনেক সময় কি হয় বলো তো, নোটসের মতন প্রিন্ট করে আমরা জাস্ট ফেলিয়ে রাখি, ঠিক আছে? তো এটা না করে আমরা যদি একটু গুরুত্ব দিই, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে পরীক্ষার হলে, ঠিক আছে? এই জাস্ট ফর নোটস, ঠিক আছে, চলো ফেলিয়ে রাখলাম, ঠিক আছে? আমার মনে হয় এটাতে, আমি যদিও বা বলছি না তোমরা নোট নির্ভর পড়াশুনো করো, এটা একেবারেই কাম্য নয় নোট নির্ভর পড়াশুনো করা, আমি কখনোই সেটাকে প্রমোট করব না, কিন্তু এগুলো অনেক কি বলবো, মানে অনেক এদিক ওইদিক ঘেটে ঘুটে তৈরি করা, জাস্ট ফর নোটস নয়, ঠিক আছে? ওই ধর তক্তা মার পেরেকের মতন জাস্ট বানালাম তোমাদেরকে দিয়ে দিলাম, এরকম কিন্তু নয়, ঠিক আছে? একটু গুরুত্ব দিয়েই তৈরি করা বলা যেতে পারে। দেখো, যুক্ত ঋতু, ষড় ঋতু, যুক্ত ঐশ্বর্য, ষড়ৈশ্বর্য, যুক্ত অর্থক, সদর্থক, যুক্ত ইচ্ছা, সদিচ্ছা, যুক্ত অঙ্গ, মৃদঙ্গ, যুক্ত ইন্দু, শরদিন্দু, ঠিক আছে? নেক্সট দেখো, সেম ভাবে ব্যঞ্জন সন্ধি প্লাস স্বরসন্ধি প্লাস ব্যঞ্জন সন্ধি, মানে এক যুক্ত ছত্র, একছত্র, আহ যুক্ত ছন্ন, আচ্ছন্ন, মুখ যুক্ত ছবি, মুখচ্ছবি, বিযুক্ত ছেদ, বিচ্ছেদ। দেখো, ব্যঞ্জন সন্ধি প্লাস ব্যঞ্জন সন্ধি, সৎযুক্ত চিন্তা, সৎচিন্তা, বিপদযুক্ত জনক, বিপদজনক, তৎযুক্ত ছবি, তৎছবি, ঠিক আছে? পরপর 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 কিন্তু দেওয়া রয়েছে, এবং পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধির কিছু উদাহরণ একসাথে করে দেওয়া রয়েছে। ম্যাম, একটা জায়গায় জিজ্ঞেস করার ছিল। বলো, এবার যার যেখানে জিজ্ঞাসা আমাকে বলো, দেখি এবার দেখি তোমাদের কার কোথায় কোন জিজ্ঞাসা রয়েছে, আমাকে বলো। ম্যাম, বলছিলাম যে 3 থেকে 14 নাম্বার পর্যন্ত যতগুলো নিয়ম হলো ব্যঞ্জন ধ্বনির, এখানে সবগুলোই বুঝতে পেরেছি। 1 নাম্বার 2 নাম্বার নিয়মে জিজ্ঞেস করার ছিল, যেখানে বিপদযুক্ত চয়, বিপর্যয় হয়েছে, তো বিপদের নিচে হসন্ত হবে না? দাঁড়াও দেখছি। মানে বিপদযুক্ত চ, এইখানটার কথা বলছো কি? হ্যাঁ ম্যাম। তো এখানে তুমি রসন্ত দিতেও পারো, নাও দিতে পারো। কিছু কিছু বইতে ওখানে রসন্ত দেওয়া আছে, কিছু কিছু বইতে দেওয়া থাকে না, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আর আমি এটা দেখো, প্রথমে যখন রেকর্ডিংটা দেখবে তখন দেখবে যে আমি রসন্ত দিয়েও তারপরে আমি আবার মুছে দিয়েছি এই জায়গাটা, দেখবে লক্ষ্য করে। হ্যাঁ ম্যাম। আর আর কোনো প্রশ্ন কারোর? ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। বলো বলো। ম্যাম, 9 নম্বর যে পয়েন্টটা দিয়েছেন নিয়মটা, ওখানে একটা কথা বলা আছে বর্গীয় ধ্বনি। বর্গীয় ধ্বনি বলতে কি বোঝায়? বাহ, গুড গুড প্রশ্ন। চলো, এখানে অনেকেই খুব ভালো গ্রামার জানে, আমি তোমাদেরকে সবার প্রথম জিজ্ঞাসা করবো যে বর্গীয় ধ্বনি বলতে কি বোঝায়। স্বদেশ জিজ্ঞাসা করেছে। একটা বর্গের প্রথম ধ্বনিকে বর্গীয় ধ্বনি বলে। ওই ক বর্গ, যেমন চ ক, বর্গ, চ, ট বর্গ, ট, ত, প। এগুলো সব বর্গীয় ধ্বনি। গুড। আসলে ও স্বদেশে মনে হয় অন্য সাবজেক্টে। দেখো, আমাদের যে বাংলা বর্ণমালা, সেই বর্ণমালাটাকে যদি আমি যখন যেদিনকে তোমাদেরকে পড়াবো বাংলা বর্ণ এবং ধ্বনি, সেদিন বুঝতে পারবে সেটাকে আমরা বর্গ অনুযায়ী ভাগ করি। যেমন ক বর্গের মধ্যে কয়েকটা আছে, কটা করে আছে বলো তো? 5টা করে ম্যাডাম, একদম 5টায় টোটাল 5টা করে আছে। 25টা। ঠিক চ বর্গের মধ্যে ওরকম 5টা রয়েছে, ট বর্গের মধ্যে 5টা রয়েছে, প বর্গের মধ্যে 5টা রয়েছে, ত বর্গের মধ্যে 5টা রয়েছে, ঠিক আছে? তো এই যে
ক, চ, ট, ত, প এগুলোকে আমরা একটা একটা বর্গ হিসাবে দেখি। কেন বলতো? কারণ এখান থেকে কিন্তু এই পুরো বর্গটা শুরু হচ্ছে। তাই এগুলোকে আমরা বর্গীয় ধ্বনি বলছি। আমি যেদিনকে তোমাদের পড়াবো সেদিনকে ছবি দেখিয়ে পুরো ব্যঞ্জন বর্ণের ছবি টবি দেখিয়ে আমি পড়াবো। ওকে ম্যাম। আর আর কারোর কোথাও কোনো জিজ্ঞাসা? হ্যালো ম্যাম যা লিখিয়েছেন এইগুলো পড়লেই হবে তো, এই সন্ধিগুলো? হ্যালো এইগুলো পড়লে, শুধু এগুলো পড়লে হবে বলতে, তুমি এগুলোকে গুরুত্ব দাও, ঠিক আছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটা ভালো যে কোনো একটা গ্রামার বইকে সঙ্গে রেখো, হয় বামনদেব চক্রবর্তী না হয় রামেশ্বর শ। আর সঙ্গে আমার ক্লাসের নোটসটাকে গুরুত্ব দিই, আর কিচ্ছু চাই না, আর কোনো দিকে তাকাতে হবে না। বলো সুমিত। ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করছি। ম্যাম রাইটার গুলোর নাম আবার বলুন। রামেশ্বর শ আর বামনদেব চক্রবর্তী, এই দুটো যে কোনো একটা বই সঙ্গে রাখো, আর সঙ্গে আমার নোটসটা। আর কোনো মানে মানে কোনো বাজার চলতি কোনো বই, নোট বই ইত্যাদি ইত্যাদি এইদিকে তাকানোর প্রয়োজন নেই, আমি মনে করি এটা। এখন তোমরা যদি আমার কথা মানো তো বলো। সুমিত কিছু বলছিলে, বলো। হ্যাঁ ম্যাডাম, আপনাকে একটা রিকোয়েস্ট করছি ম্যাডাম, মানে যেটা অনেক টাইপিং মিস্টেক হয়েছে, কিন্তু মানে আপনি যখন ফাইনালি পিডিএফটা দেবেন কাইন্ডলি একটু দেখে দেবেন, কারণ টাইপিং আমরা তো মিস্টেকটা শুধু রসন্তটা রয়েছে, রসন্তর ক্ষেত্রে অনেক হয়নি বাবা, কি বলছো তুমি? না অনেক না, রসন্তটা মানে দয় রসন্তা কয়েক জায়গায় দয় রি হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ আপনি ঠিকই বলছেন ম্যাডাম, মানে আমি বলছি কি যে মানে আপনি একটু কারেকশন করে যখন পিডিএফ করবো, আমরা ওটা পুরো অন্ধভাবে মুখস্থ করবো, তখন আর মানে ভুল বা ঠিক ওটা বিচার করবো না। তাই আর কি বলছি, মানে পিডিএফটা যদি যখন দেবেন যদি আপনি আবার কারেকশন করে দেন খুব ভালো হবে। ওটা ল্যাপটপে হচ্ছে না বলেই তো সবসময় ওটা নিচ্ছে না। তুমি যখন টাইপ করবে, কখনো যদি টাইপ করো দেখবে সবসময় নেয় না, খুব সমস্যা হয় বাংলা টাইপ করতে গেলে। হ্যাঁ আমি ইংলিশ টাইপটা খুব সহজেই হয়, না হলে আমি ওইটুকুনি জায়গা কেন ওটা হচ্ছে না, বিরক্ত লেগে বুঝতে পেরেছি, ওটা অটোমেটিক হয়ে যাচ্ছে, অটোমেটিক নিয়ে নিচ্ছে, বুঝতে পেরেছি। একদমই তাই। সেই জন্য আমি বলবো, আমি তোমাদের যে অ্যানোনিমাস যে এটা আমি এই যেটা তোমার এডিটেড যে ফর্মটা, আমি তো ওখানে তো অলরেডি কারেকশন করে দিয়েছি প্রত্যেকটি জায়গায়। ওই ফর্মটা তোমরা অবভিয়াসলি সঙ্গে রেখো, আর ওই জায়গাটা শুধু পেনের কালি দিয়ে একটা এরকম করে করে একটা দাগ দিতে পারবে না যখন পড়বে। ঠিক আছে ম্যাম, ঠিক আছে, ঠিক আছে ম্যাম। আদারওয়াইজ আমার ল্যাপটপে নিচ্ছে না, না হলে তো কোনো ব্যাপার না। হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাডাম, অটোমেটিক নিয়ে নিচ্ছে, মানে ভুলগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। ইংলিশটাকে যতটা সহজে সুন্দরভাবে টাইপ করতে পারবে, তোমরা যখন বাংলা টাইপ করবে দেখবে বাংলা টাইপ করতে কতটা সমস্যার মধ্যে পড়তে হয় আমার।